গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন পর্ব 2। আজকে 2 নম্বর পর্বে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রবন্ধের মধ্যে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার ব্যাখ্যা করার চেষ্টা করব এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন এই নির্দেশনাগুলো লিখলেন বা উপদেশবাণী লিখলেন সেই বিষয়ে তার পূর্বে একটু প্রাথমিক আলোচনা করে নিই। আমি প্রাথমিক আলোচনা পূর্বে সাহিত্যকে এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যে সাহিত্য কি সেই সংজ্ঞাটা আমরা জানি। সাহিত্যকে আয়না বলা হয় বা দর্পণ বলা হয়। সাহিত্য একটি দেশ, সমাজ, রাষ্ট্র, তার যে ইতিবাচক নেতিবাচক প্রতিচ্ছবি রয়েছে সেই প্রতিচ্ছবিগুলো লেখনীর মধ্য দিয়ে প্রকাশ করে। এখানে সাহিত্যের দুইটি অংশে আমি ভাগ করেছি, একটা হলো মননশীল সাহিত্য আর একটি হচ্ছে সৃজনশীল সাহিত্য। একজন ব্যক্তির মধ্যে শুধু মননশীল ভাবনা থাকবে, অর্থাৎ বস্তুনিষ্ঠ ভাবনা থাকবে, আরেকজন ব্যক্তির মধ্যে শুধু সৃজনশীল ভাবনা থাকবে, আসলে তা না, তা সাহিত্যের উদ্দেশ্য নয়। আমি জাস্ট বোঝার জন্য সাহিত্যে দুটি ভাগে ভাগ করেছি। আসলে সাহিত্য মননশীল এবং সৃজনশীল এই দুয়ের সমন্বয়ে মূলত সাহিত্য। তো মননশীল সাহিত্যিকদের ক্ষেত্রে কাকে বলা হয়? দর্শন, বিজ্ঞান, পুরাণ, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, ধর্মতত্ত্ব, সাহিত্য তত্ত্ব এই বিষয়গুলোর ব্যাপক প্রচার প্রসার নিয়ে যে লেখনীতে বিস্তারিত আলোচনা করা হয় সেগুলো হলো মননশীল সাহিত্য। অন্যদিকে সৃজনশীল সাহিত্য হচ্ছে মানুষের জীবনের ব্যাখ্যা, যেখানে কল্পনা থাকে, কুশলতা থাকে এবং এই কল্পনা এবং কুশলতার মধ্য দিয়ে রস সৃষ্টি করা হয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সেই সাহিত্যই হচ্ছে সৃজনশীল সাহিত্য। অর্থাৎ একজন সাহিত্য স্রষ্টাকে একসাথে সৃজনশীলও হতে হয়, আবার মননশীলও হতে হয়। কল্পনা বা কুশলতা ছাড়া সৃজনশীল সাহিত্য রচনা সম্ভবপর নয়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে কালে জন্মগ্রহণ করেছেন সেই কালে একজন লেখকের মধ্যে একসাথে মননশীল এবং একই সাথে সৃজনশীল এই দুটো বিষয় পাওয়া আসলে খুব সম্ভবপর ছিল না। আমাদের বর্তমান যুগে যে বিষয়টা রয়েছে বর্তমান যুগের মতো না, কারণ তখন ছিল বাংলা সাহিত্যের আধুনিক যুগের একেবারে প্রারম্ভিক সময়, বাংলা গদ্যের উন্মেষকালীন সময়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাংলা ভাষা নামক একটি প্রবন্ধ রয়েছে এবং রচনার শিল্পগুণ নামক আরেকটি প্রবন্ধ রয়েছে। এই রচনাগুলোতে তিনি রচনা কিভাবে শিল্প সার্থক হবে সেই বিষয়ে কথা বলেছেন। বাংলা ভাষা প্রবন্ধে তিনি বলেছেন, যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক। এবং রচনা শিল্পগুণ প্রবন্ধে তিনি বলেছেন যে একটা রচনা যদি সার্থকভাবে লিখতে যায় তাহলে তাকে অবশ্যই সহজ সরল প্রাঞ্জল ভাবে লিখতে হবে, যাতে সকল শ্রেণীর মানুষ বুঝতে পারে। বঙ্কিমচন্দ্র উদাহরণস্বরূপ দিয়েছেন যে আমরা যদি লিখি যে মিন খুব অকুল খুব লয়, তাহলে আমাদের যে সাধারণ শ্রেণীর পাঠক সমাজ রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা সহজে সেই বিষয়টা বুঝতে পারবে না, কারণ এটা হলো একটা সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দবহুল। কিন্তু এই বাক্যটার উদাহরণস্বরূপ যদি বলা হয় মাছের তাড়নে পদ্ম দুলিতেছে, অর্থাৎ মাছের তাড়নে লেজের যে নড়াচড়া তার কারণে পদ্ম ফুল দুলছে, তাহলে পাঠক সমাজ খুব সহজেই বুঝতে পারবে যে এখানে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন। তাহলে মানুষের যে বোধগম্যপূর্ণ ভাষা, বোধগম্যপূর্ণ সাহিত্য, তাই
রচিত হওয়া উচিত, সেই বিষয়টি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রচনার মধ্যে অনেক আগেই বলে গিয়েছেন। এবং আমরা যদি আরেকটা উদাহরণ দেই, যদি আমরা বলি যে আমরা তাহাকে নেতা নির্বাচিত করিলাম, একটা শব্দ, যে আমরা তাকে নেতা নির্বাচিত করিলাম, কিন্তু যদি আমরা লিখে ফেলি বানান ভুলের কারণে বা কঠিন করে যে আমরা তাকে নেতা নির্বাসিত করিলাম, তখন কিন্তু এই যে রচনাটা, সেই রচনাটার শিল্পগুণ থাকে না। আর এইটা বোঝাতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন যে আমরা যারা অতি দ্রুত প্রচার এবং প্রসার পাওয়ার জন্য সাহিত্য রচনা করি, তাদের অতি দ্রুত প্রচার এবং প্রসার পাওয়ার জন্য সাহিত্য রচনা করাটা আসলে ঠিক নয়। বঙ্কিমচন্দ্র যখন তার বঙ্গদর্শন এবং প্রচার যে পত্রিকাটা রয়েছে, এই পত্রিকাটা সম্পাদনা করেন, তখন তার এই পত্রিকাতে অনেক নতুন লেখকগণ তাদের লেখা পাঠাতেন, এবং তিনি লক্ষ্য করেছেন যে এই যে নতুন লেখকগণ লেখা পাঠাচ্ছে, এর মধ্যে বেশিরভাগ সংখ্যক তরুণ লেখকই অতি মাত্রায় খ্যাতির প্রতি তাদের লিপ্সা রয়েছে। এবং তিনি এটাও লক্ষ্য করছেন যারা এই সাহিত্যগুলো পাঠিয়েছেন তারা কোনো রকম প্রস্তুতি না নিয়ে একেবারে শুধুমাত্র খ্যাতির লোভে নিজের কোনো রকম আত্ম অনুসন্ধানের প্রয়োজন বোধ না করেই তারা সাহিত্য রচনাটি করেছেন। আর এসব দেখেই তিনি তার যে প্রচার পত্রিকা রয়েছে, সেই প্রচার পত্রিকার 1291 সালের মাঘ, অর্থাৎ বাংলা বলছি, এটা বাংলা সাল 1291 সালের মাঘ সংখ্যায় তিনি এই যে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই নিবেদনগুলো পেশ করেন। এই নিবেদনগুলো পেশ করার ক্ষেত্রে বাংলাদেশের প্রথিতযশা সাহিত্যিক প্রাবন্ধিক যতীন সরকার বলেছেন, আসলে এই যে নিবেদন শব্দটি লিখেছেন, অগ্রজ হিসেবে আসলে তিনি এই নিবেদনটা করেননি, তিনি নবীন লেখকদের প্রতি এক ধরনের উপদেশ বা নির্দেশ বাণী প্রচার করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লক্ষ্য করেছেন যে যারা সাহিত্যে লিখছেন তাদের মধ্যে কোনো রকম আত্ম অনুসন্ধানও নেই, এবং তাদের মধ্যে কোনো রকম মনোবিজ্ঞানের যে চর্চা রয়েছে সেই চর্চাও নেই। তিনি দেখলেন যে সকল সাহিত্য আসছে, সেই সাহিত্যর মধ্যে এই যে তত্ত্ব উপাত্তগুলো, ধর্মতত্ত্ব, এইগুলোর বিষয় খুব একটা মৌলিকভাবে আসেনি। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বললেন যে এই সকল সাহিত্য যারা লিখেছেন তারা আসলে মূলত অনুকরণ প্রিয়, তারা অন্যেরটা দেখে অন্যের সাহিত্যিক খ্যাতির ভাবটা দেখে তারা অতিরিক্ত খ্যাতিমান হতে চান। এই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্য রচনা করেছেন। সেই ক্ষেত্রে তিনি দর্শন, বিজ্ঞান, পুরাণ, ইতিহাস, ধর্ম, এই বিষয়গুলোকে তুলে এনেছেন। এখন বঙ্কিমচন্দ্র যে ধর্মের কথাটা বলেছেন, সেই ধর্মটা আসলে আমাদের যে মুসলমান ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম, এই ধর্মের কথা বলেননি। তিনি আসলে বোঝাতে চেয়েছেন ধর্ম বলতে এখানে ধী যুগ মন, অর্থাৎ এই ভূ উৎপত্তিগুলো নিয়েছেন ধর্মটাকে। আবার বলছি, ধী যুগ মন, অর্থাৎ যেখানে ধারণ করার মতো বিষয় রয়েছে, ধারণ করার যোগ্যতা রয়েছে, সেই কারণে তিনি ধর্মটা বলেছেন। অর্থাৎ এখানে এই নব্য লেখকদের কে বোঝাতে গিয়েই তিনি মনুষ্য ধর্মের কথা বলেছেন, সাহিত্য ধর্মের কথা বলেছেন। সেখানে কোনরূপ যে আধ্যাত্মিক ধর্ম রয়েছে, সেই আধ্যাত্মিক ধর্মের কথা তিনি তার লেখার মধ্যে বোঝাননি। যে সকল সাহিত্যিকদের উদ্দেশ্য ধর্মের কল্যাণ সাধন, এখানে ধর্মের কল্যাণ সাধন বলতে আসলে তা না, সাহিত্যের যে কল্যাণ সাধন রয়েছে সেই সাধনের বিষয়টিকে বুঝিয়েছেন। আমরা সংস্কৃত আলংকারিকদের ভাষায় আরেকটি বিষয় জেনেছি যে কাব্য বা সাহিত্য কি। তাদের মতে কাব্য বা সাহিত্যের উদ্দেশ্য হলো রস সৃষ্টি, অর্থাৎ পাঠকের মনে আনন্দের সৃষ্টি করাটাই হলো
সাহিত্যের উদ্দেশ্য। আমি এখন বঙ্কিমচন্দ্রের যে সাহিত্য রয়েছে, অর্থাৎ তিনি যে রচনাটি রচনা করেছেন আমাদের জন্য, সেই রচনার মূল পাঠে চলে যাচ্ছি। তিনি যে 12টি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো ব্যাখ্যা করার দিকে যাচ্ছে। 1 নম্বর পয়েন্টে তিনি লিখেছেন, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশ হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। অর্থাৎ তিনি নতুন লেখকদের প্রতি এই নির্দেশনাটা দিলেন প্রথমেই, যে যারা সাহিত্য রচনা করছেন তাহারা যেন প্রচার এবং প্রসারের জন্য, একেবারে ব্যক্তিগত আত্মতুষ্টি লাভের জন্য, মানুষের সামনে নিজেকে উপস্থাপনের জন্য সাহিত্য রচনা না করেন। যদি তারা সুন্দর এবং সৃজনশীল সাহিত্য রচনা করে, তাহলে সেই সাহিত্যটা যখন পাঠক সমাজের নিকট সমাদৃত হবে, তখন আপনা আপনি সেই লেখার মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করবেন। এই যে 1 নম্বর পয়েন্টটা বলেছেন, এই 1 নম্বর পয়েন্টটাতে তিনি তার যে নবীন লেখক, সেই নবীন লেখকদের প্রতি নিবেদন করেছেন যে খ্যাতির জন্য বা যশের জন্য লেখনী না লিখতে। 2 নম্বর পয়েন্টে লিখেছেন, টাকার জন্য লিখিবেন না, অর্থাৎ টাকার জন্য লিখিবেন না। তিনি দেখেছেন এবং তিনি এই উদাহরণ দিয়েছেন যে ইউরোপ, আমেরিকা বা পাশ্চাত্য দেশে যে সকল সাহিত্যিক রয়েছে তারা টাকার জন্য লিখেন এবং সেখান থেকে টাকাও পাওয়া যায়। কিন্তু আমাদের এখনো সেই দিন হয় নাই। ব্যাখ্যা আসতে পারে এটা, কারণ আমাদের সাহিত্যের, বাংলা সাহিত্যের যে গদ্য যুগটা রয়েছে, সেই গদ্যের উন্মেষ পর্ব চলছিল। এই কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে আমরা এখনো সেই পর্যায়ে যাইনি, কারণ আমাদের যে পাঠক সমাজ রয়েছে তাদেরও রুটি এবং রুচির বিষয়টা রয়েছে, তাদের শিক্ষা দীক্ষার বিষয়টা রয়েছে। আমাদের মধ্যে সেই উন্নত শ্রেণীর পাঠক সমাজ এখনো হয়নি, যাদের মধ্য দিয়ে এই শ্রেণীর সাহিত্য, অর্থাৎ খুব সহজে টাকা অর্জন করা যায়, খ্যাতি অর্জন করা যায়। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। আমি এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের কথা বলবো। তিনি তার উপন্যাসে সমাজের যে একেবারে নিচু ড্রোম শ্রেণী রয়েছে তাদের মধ্যে, অর্থাৎ ওই যে বলছিলাম যে বাংলা গদ্য যুগের উন্মেষ পর্বের পূর্বে যে সাহিত্যগুলো, সেই সময় কবিওয়ালা ও শায়ের নামক এক শ্রেণীর সাহিত্যিক গোষ্ঠীর তৈরি হয়েছিল, তাদের যে সাহিত্যগুলো সেগুলো অত্যন্ত, অর্থাৎ সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষগুলো রয়েছে, যাদের মধ্যে শিক্ষা দীক্ষা এবং মার্জিত রুচির অভাব ছিল, তাদের জন্যই এই সাহিত্যগুলো রচিত হয়েছিল। এবং এইটা তিনি কবি উপন্যাসে তুলে ধরেছেন। সেখানে পালাগানের মধ্যে এক ধরনের খিস্তি কেওয়ার চলত। এর জন্যই বলছেন যে সাহিত্য রচনার ক্ষেত্রে সাধারণ যে মানুষ রয়েছে, সেই মানুষের রুচি এবং অভ্যাস এবং শিক্ষা দীক্ষা, সেই দিক বিবেচনা করিয়া অবশ্যই সাহিত্য যদি রচনা করতে হয়, তাহলে সেই রচনা বিকৃত এবং অনিষ্টকর হয়ে উঠবে। অর্থাৎ সাহিত্য রচিত হবে যিনি স্রষ্টা, তার মন থেকে আপনা আপনি, সেখানে কোনো উদ্দেশ্য নিয়ে নয়। 3 নম্বর পয়েন্টে লিখেছেন, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধিত করতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহার অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ীদের সঙ্গে গণনা করা যাইতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে তিনি বলেছেন যে যদি দেশের এবং মানুষের মঙ্গলের জন্য সাহিত্য রচনার উদ্দেশ্য হয়, তাহলে যেন সাহিত্য অবশ্যই লিখেন। তবে সেই ক্ষেত্রে যারা অন্য উদ্দেশ্যে লেখেন, অর্থাৎ যাদের উদ্দেশ্য দুইটা, একটা হলো টাকা উপার্জন, আরেকটা হলো খ্যাতি উপার্জন, অর্থাৎ টাকা এবং খ্যাতির কথা যারা চিন্তা করেন, তারা যেন সাহিত্য না লিখেন, তাহলে তাদেরকে তিনি নিচ ব্যবসায়ী শ্রেণীদের সাথে
তুলনা করেছেন ওই যে যাত্রাপালার যে ব্যবসায়ী মনোভাব, সেই মনোভাবের সাথে তুলনা করেছেন। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের ক্ষেত্রে তিনি বলেছেন 4 নম্বরে যে যাহা অসত্য ধর্মবিরুদ্ধ। এখানে ধর্মবিরুদ্ধ শব্দটি তিনি ব্যবহার করেছেন, যে জাগতিক আমরা যে ধর্মটা ব্যবহার করি সেই ধর্মের কথা বলেননি, এখানে হিন্দু মুসলমানের কথা বলেননি। আমি একটু আগে বলেছি ধীযুগ মন, এই যে উৎপত্তি, এই শব্দটাকে তিনি ব্যবহার করেছেন ধর্মের ক্ষেত্রে। অর্থাৎ তিনি এখানে যে মানুষের যে ধর্ম রয়েছে সেই ধর্মের কথাও বলেছেন, আবার যা মনুষ্যত্ব ধর্মের বিরোধী, যা একেবারে পশুর মতো, সেই ধর্মের কথা বলেননি। তিনি বলেছেন একেবারে মনুষ্যত্ব ধর্মের সাথে যে বিষয়টা যায় সেইটা যেন সাহিত্যে ব্যবহৃত হয়, কিন্তু মনুষ্যত্ব ধর্মের বিরোধী এবং যা পাশব, যা কল্যাণকর নয়, নেতিবাচক, সেই বিষয়টা সাহিত্যের উপযোগী কখনোই হতে পারে না। তিনি আবার বলেছেন পরনিন্দা বা পরপীড়ন যা বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। অর্থাৎ তিনি এখানে বলছেন অর্থাৎ যা কিছু অসত্য অর্থাৎ সত্য নয়। সত্য দুই ধরনের, একটা হলো সাহিত্যিক সত্য, আরেকটা হলো আমরা যে সত্য কথাটা বলি সেই সত্য, প্রয়োজনীয় সত্য কথা, সাহিত্যিক সত্য কথা। অর্থাৎ যাহা অসত্য, এখানে সত্য এবং যে সাহিত্যের ধর্ম রয়েছে সেই ধর্মটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তিনি সত্য এবং সাহিত্যিক যে ধর্ম রয়েছে, সাহিত্যের যে ধারণ করার ধর্মটা রয়েছে, সত্য, সুন্দর, সৃজনশীলতা, মননশীলতা, এই যে ধর্ম রয়েছে সাহিত্যের ধারণ করার ধর্ম, এই ধর্মের যোগসূত্রের কথাই বলেছেন। তিনি এটাই বলেছেন অর্থাৎ যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, প্রথাবিরুদ্ধ, তা যেন সাহিত্যে কখনোই প্রবেশ না করে। এবং এই যে সাহিত্যের উদ্দেশ্য যাকে বলা হয় সত্যম, শিবম, সুন্দরম, অর্থাৎ এই ধারক সেই এই যে সত্যম, শুভম এবং সুন্দরম, এই যে বোধটা, এই কথাটা যেখানে অসত্য, পরনিন্দা জ্ঞাপক সাহিত্য রচিত হয়, তা সেক্ষেত্রে তা এর সত্য অর্থাৎ সুন্দরের ধারক হতে পারে না। অর্থাৎ তার মধ্যে কোনো সৌন্দর্য নেই, তার মধ্যে কোনো শিবত্ব বা মঙ্গলত্বও নেই, এবং সেটা কখনো সুন্দরের আধারও হতে পারে না। তাই তিনি অন্য একটি প্রবন্ধে অর্থাৎ এইরকম আরেকটি প্রবন্ধে তিনি লিখেছেন যে সাহিত্য কখনো ধর্ম ছাড়া নহে, কেননা সাহিত্য সত্যমূলক, যা সত্য তাহা ধর্ম। কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের মধ্যে আমার পথ প্রবন্ধটি পড়লে দেখা যায় সেখানেও তিনি বলেছেন যাহা সত্য তাহাই আমার ধর্ম, অর্থাৎ আমি সত্যের পথে চলি, এটা হলো কাজী নজরুল ইসলামের ধর্ম। যদি এমন কোনো কুসাহিত্য থাকে অর্থাৎ যে সাহিত্যের মধ্যে মানুষের জন্য কোনো মঙ্গলজনক কিছু নেই, যাহা অসত্যমূলক এবং অধর্মময়, তাহা পাঠে অর্থাৎ তাহা যদি কোনো পাঠক পাঠ করে সেখানে বিকৃত রুচি পাঠক ভিন্ন কেউই সুখী হয় না। অর্থাৎ যেখানে কুরুচি, যেখানে নেতিবাচক প্রবণতা থাকে, সেইখানে একমাত্র যারা যে সকল সাহিত্য মানুষ রয়েছে, পাঠক রয়েছে বিকৃত রুচির, তারাই শুধু অট্টহাসি হাসে সুখী হয়। আর বৃহৎ শ্রেণীর যে পাঠকগুলো রয়েছে, যাদের মধ্যে সৃজনশীলতা রয়েছে, মননশীলতা রয়েছে, সেই শ্রেণীর পাঠকটা সেই সাহিত্য সমাজ থেকে দূরে সরে যায়। তিনি এও বলেছেন যে সাহিত্য যে সত্য ও যে ধর্ম, সমস্ত ধর্মের যে আধার তা নয়, সাহিত্য সত্য এবং ধর্মের একটা অংশ মাত্র। এবং তিনি এটাও বলেছেন যে সাহিত্য যে সোপান রয়েছে সেই সোপানটা যারা নবীন লেখক রয়েছে তারা যদি সেই সোপানে অবগাহন করতে চায়, তাহলে এই যে ধর্মের মঞ্চ রয়েছে, সত্য ধর্মের মঞ্চ, সেই সত্য ধর্মের মঞ্চে অবশ্যই তাকে আসতে হবে, অর্থাৎ সত্য প্রকাশ করতে হবে। পরনিন্দা, পরচর্চা, যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে সেগুলো একেবারে বাদ দিতে হইবে।
এবং তিনি বলেছেন অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ, অর্থাৎ যাহারা এই অসত্য অসুন্দরের জন্য সাহিত্য লিখবে তাদেরকে তিনি টাকা পয়সা যশ খ্যাতি তাদেরকে তিনি মহাপাপে পাপী বলে অভিহিত করেছেন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রবন্ধে আমাদেরকে, অর্থাৎ যারা সাহিত্য রচনা করছেন তাদেরকে সিম্প্যাথি এবং অ্যাপ্যাথি এই দুইটি বিষয়ের কথাও স্মরণ করে দিয়েছেন, অর্থাৎ এই দুটি বিষয়ও হতে হবে। কেন বলেছেন? আজকে আমরা এই পয়েন্টগুলো পড়লাম, পরবর্তী ক্লাসে আমরা যে পরের পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়ালেখার সাথে থাকো। ধন্যবাদ সকলকে।